তুমি নিজে অক্সিডাইজ হচ্ছ, অন্যকে রিডিউস করছো। তো যদি কেউ এসে তোমার ইলেকট্রনটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে চলে যেতে পারে, তো তুমি একটা বেশি ভালো রিডিউসিং এজেন্ট, তাই না? বুঝতে পারলে? তো এইখানে বেশি ভালো রিডিউসিং এজেন্ট কে? কালারটা এইখানে হয়ে যায় ব্লু, এইখানে কালার হয়ে যায় ব্রোঞ্জ। সব এক্সপ্লেন করবো কেন ব্লু হচ্ছে, কেন ব্রোঞ্জ হচ্ছে। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে হাইতে গেল। কি করে গেল? তুমি ধরো এখান থেকে তোমাকে অনেকটা দূর যেতে হবে, তার জন্য তোমার তো এনার্জি লাগবে। তোমার মধ্যে যদি এনার্জি না থাকে তুমি যাবে কি করে? বোঝা গেল? আগের এই ভিডিওটা আমরা করেছিলাম যে অ্যাকচুয়ালি কেমিক্যাল প্রপার্টিজ পড়ানো হয়েছিল। কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমাদের রিঅ্যাকশন উইথ এয়ার এন্ড ওয়াটারটা আমরা মোটামুটি করেছিলাম। আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন। রিঅ্যাকশন উইথ হ্যালোজেন্স। আচ্ছা, রিঅ্যাকশন উইথ হ্যালোজেন্স বলতে আমরা নর্মালি হ্যালোজেন্স জানি কি কি, যেমন আমাদের প্রথমে আছে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, আর নর্মালি এগুলোকে আমরা হ্যালোজেন্স বলে জানি। গ্রুপ 17 এলিমেন্টস। কোন গ্রুপের এলিমেন্টস? গ্রুপ 17। গ্রুপ 17 আর কোন ব্লক? পি ব্লক এলিমেন্ট। এগুলোকে পি ব্লক এলিমেন্ট বলে, হ্যালোজেন্স বলে। হ্যালোজেন্স কেন বলে? কারণ এদের নর্মালি যে কনফিগারেশনটা হচ্ছে আমাদের লাস্টে একটা ইনকমপ্লিট আছে, তাই জন্য পি ব্লক এলিমেন্টস। আর যেহেতু পি ব্লকে তোমাদের এদের লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন, তাই জন্য এদের মনে পি তোমার P5 করে থাকে প্রত্যেকে, তাই জন্য এদিকে পি ব্লক এলিমেন্টস আর গ্রুপ 17। কারণ আর একটা ইলেকট্রন নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো রিঅ্যাকশনের হ্যালোজেন্স কাদের সাথে? যেহেতু আমরা কি বলছিলাম, অ্যালকালি মেটালস বলছিলাম, এখন আমরা অ্যালকালি মেটাল বলছিলাম। তো অ্যালকালি মেটালস এর সাথে যখনই আমরা কোনো হ্যালোজেন্স মিক্স করব, তখন আমরা নর্মালি জানি হ্যালাইড ফর্মেশন হবে। হ্যালাইড ফর্মেশন হয় সেটা আমরা জানি, হ্যালাইডস ফর্মেশন হয় আমরা জানি, বাট কি টাইপের হ্যালাইডস ফর্মেশন হয়? তো এখানে যেটা হ্যালাইড ফর্মেশন হয়, আয়নিক হ্যালাইডস ফর্মেশন হয়। কি হ্যালাইডস ফর্মেশন হয়? আয়নিক হ্যালাইডস ফর্মেশন হয়। বাট সমস্যাটা হচ্ছে এখানে আরেকটা হ্যালাইডও ফর্মেশন হয়, যার নাম হচ্ছে কোভ্যালেন্ট হ্যালাইড। এবার বলে দিই, নর্মালি যে আয়নিক হ্যালাইডস গুলো আছে সেইগুলো অ্যালকালি মেটালস যতগুলো আছে সবাই মোটামুটি আয়নিক হ্যালাইডস তৈরি করে। কে কে? যেমন তুমি যদি বলো তোমার কে কে আছে, যেমন তোমার লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তারপর পটাশিয়াম আছে, তারপর রুবিডিয়াম আছে, তারপর সিজিয়াম আছে, ফ্রেন্সিয়াম আছে। তো মোটামুটি এই যে এতগুলো পাবলিক দেখতে পাচ্ছ, এতগুলো পাবলিক আয়নিক হ্যালাইডস ফর্মেশন করে, কিন্তু শুধুমাত্র এই যে লোকটা, এই লোকটা কোভ্যালেন্ট হ্যালাইড ফর্মেশন করে। কারণ তুমি জানো যে গ্রুপের মধ্যে আমরা প্রথমে ডিসকাস করেছিলাম অ্যানোমালাস বিহেভিয়ার অফ তোমার পিরিয়ড 2 এলিমেন্টস। এই পিরিয়ড 2 এ যে একদম উপর দিকে যে এলিমেন্টস গুলো আছে তারা সব থেকে যেহেতু তাদের ছোট সাইজ, তাই জন্য তারা নর্মালি বাকি এক একটা গ্রুপে যে বাকি এলিমেন্টস গুলো থেকে তারা একটু আলাদা বিহেভিয়ার করে থাকে। তাই জন্য লিথিয়াম এখানে সেম জিনিস, এতগুলো সেম করছে, তো লিথিয়াম তো একা উল্টো পাল্টা করবেই, তাই জন্য লিথিয়াম একমাত্র কোভ্যালেন্ট হ্যালাইড তৈরি করে। এবং তার কিছু কারণ আছে, এর দুটো কারণের মধ্যে প্রথম যেটা তোমরা লিখবে স্মল সাইজ, যেটা তোমরা সবেতেই চিপকাতে পারো। কোনো একটা জিনিস যদি বলে এটা অ্যানোমালাস বিহেভিয়ার কেন করে, তো তুমি স্মল সাইজ তুমি একটা মানে ইউনিভার্সাল, তুমি এই স্মল সাইজ লিখতে পারো, কোনো সমস্যা নেই। মেনলি যেটা তোমাকে লিখতে হবে এখানে সেটা হয়ে যাবে তোমার যে হাই পোলারাইজিং ক্যাপাবিলিটি। কি বললাম? হাই পোলারাইজিং ক্যাপাবিলিটি। ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমার মেন কারণ, যে হাই পোলারাইজিং ক্যাপাবিলিটির জন্য এলআই কি করে, কোভ্যালেন্ট হ্যালাইড তৈরি করে, আর বাকি যারা আছে তারা আয়নিক হ্যালাইডস তৈরি করে। ঠিক আছে, ওকে। তাহলে নর্মালি এটা হলো হ্যালাইডস। এবার তোমরা একটা জিনিস হলো, নর্মালি এরা তো রিডিউসিং এজেন্টস হয়, যারা তোমার এগুলো তো মেটালটা কি হয়? রিডিউসিং এজেন্ট হয়। এটা কি রিডিউসিং এজেন্ট? রিডিউসিং এজেন্ট। এবার এদের মধ্যে থেকে কোনটা সবথেকে বেশি রিডিউসিং এজেন্ট? আমরা কি জানি যে রিডিউস মানে যে তাড়াতাড়ি তাদের ইলেকট্রন গুলোকে বাইরে বার করে দেবে। মানে ধরো তুমি আর আমি আছি, তো ধরো তুমি তোমার ইলেকট্রনটাকে খুব খুব শক্ত করে জোরে ধরে রেখেছো, তো ছাড়তে চাইছো না, তার মানে তুমি তোমার ইলেকট্রনটা দিতে চাইছো না, তাই না? আরেকজন যে আছে,
মানে তুমি, তো তুমি তোমার ইলেকট্রনটাকে সেরকম ভাবে ধরে রাখবে যা তো ব্যাপার এরকম ব্যাপার আর কি। তো তোমার ইলেকট্রন যে কেউ কেড়ে নিয়ে পালিয়ে যেতে পারে, তো তোমার ইলেকট্রন যদি কেউ তাড়াতাড়ি কেড়ে নিয়ে যেতে পারে তো তুমি বেশি ভালো রিডিউসিং এজেন্ট হলে, কারণ তুমি সেই ইলেকট্রনটা কাকে দিচ্ছ, বা আমি অন্যভাবে কি বলতে পারি যে তোমার ইলেকট্রনটা যে কেড়ে নিতে আসছে সে তোমার ইলেকট্রনটা কেড়ে নিজে তো রিডিউস হচ্ছে, তাই না? মানে তুমি ওকে রিডিউস করছো, তো ইউ আর দ্য এজেন্ট। কি এজেন্ট? রিডিউস করছো, তাই জন্য রিডিউসিং এজেন্ট। আর তুমি কি হচ্ছে? ইউ আর অক্সিডাইজ। তুমি নিজে অক্সিডাইজ হচ্ছে, অন্যকে রিডিউস করছো। তো যদি কেউ এসে তোমার ইলেকট্রনটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে চলে যেতে পারে তো তুমি একটা বেশি ভালো রিডিউসিং এজেন্ট, তাই না? বুঝতে পারলে? তো এইখানে বেশি ভালো রিডিউসিং এজেন্টকে, এইখানে সব থেকে বেশি ভালো রিডিউসিং এজেন্টকে আমরা একটা জিনিস জানি যে তোমার যত তোমার এদিক দিয়ে যায় তোমার ইলেকট্রন দেওয়ার যে ক্যাপাসিটিটা সেটা ডিক্রিজ করে, মানে অ্যাক্রস দ্য পিরিয়ড সেই জিনিসটা ডিক্রিজ করে, তাই না? আর আমি যদি বলি ডাউন দ্য গ্রুপ তাহলে অবশ্যই ইনক্রিজ করবে, কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই ইনক্রিজ করে। তাহলে আমি বলতে পারি যে সব থেকে বেশি রিডিউস হওয়ার ক্যাপাসিটি ফ্র্যান্সিয়ামের আর সব থেকে কম রিডিউস হওয়ার ক্যাপাসিটি লিথিয়ামের, কিন্তু কথাটা ভুল। এখানে চলে আসে একটা এক্সেপশন। আমরা ক্লাস 10-এ যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, ইভেন ক্লাস 11-এও যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, তখন আমরা খুব ভালো করে পড়েছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাক্রস দ্য পিরিয়ড আমাদের কাছে ইনক্রিজ করে আর ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে। তো যদি ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে তাহলে রিডিউসিং ক্যাপাসিটি ইনক্রিজ করে অতি অবশ্যই, কারণ যে ইলেকট্রন দেওয়ার ক্যাপাসিটি নিচের দিক দিয়ে বাড়ছে। তার মানে লিথিয়াম সব থেকে কম ইলেকট্রন, মানে তোমার রিডিউসিং এজেন্ট হওয়ার কথা, মানে ইলেকট্রন তো ছাড়তেই যাইবে না, এরকম হওয়া উচিত ছিল। বাট দেয়ার ইজ এ এক্সেপশন, তাই জন্যই ওর হাই পোলারাইজিং ক্যাপাবিলিটি, ঠিক আছে? ওইটার জন্যই এটা পড়ানো হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যেটা সব থেকে কম রিডিউসিং এজেন্ট, সব থেকে কম যে একদম ছাড়তে চাইবে না, তার নাম হচ্ছে সোডিয়াম। আর সব থেকে যে বেশি সেটা কিন্তু এ নয়, সব থেকে বেশি রিডিউসিং এজেন্ট এ, মানে যাকে ভেবেছিলে যে সব থেকে কম দেবে সেই সব থেকে বেশি দিয়ে দিয়েছে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো? তুমি ভেবেছিলে লিথিয়াম সব থেকে কম হবে, কিন্তু বাই চান্স দেখতে পেলে লিথিয়াম সব থেকে বেশি রিডিউসিং এজেন্ট দেখাচ্ছে। তার কারণ সেম, লিথিয়াম মানে সব থেকে বেশি হাই রিডিউসিং ক্যাপাসিটি, হাই রিডিউসিং ক্যাপাসিটি, ঠিক আছে? হাই রিডিউসিং ক্যাপাসিটি, ঠিক। এইটার কারণ কি আমি বলেছি না, এই যে স্মল সাইজ, এটা মুখ্যম জিনিস। পিরিয়ড টু সবার স্মল সাইজ হয়, তাই জন্য স্মল সাইজ তুমি সব জায়গায় লিখতে পারো। তো তার কারণ হচ্ছে প্রথম তো স্মল সাইজ, যেটা তুমি ইউনিভার্সাল সেটা তো লিখবে যে স্মল সাইজের জন্য হয়ই হয়। মেনলি হাইড্রেশন, এখানে এনথালপি চলে আসবে। এর যে হাইড্রেশন এনথালপিটা সেটা খুব হাই থাকে, হাই হাইড্রেশন এনথালপি। কি বললাম? হাই হাইড্রেশন এনথালপি, ঠিক আছে? লিথিয়ামের খুব হাই হাইড্রেশন এনথালপি থাকে, তাই জন্য লিথিয়াম এত কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, ঠিক। তাহলে রিঅ্যাকশন উইথ হ্যালোজেনসটা আমাদের বোঝা গেল, ঠিক। নেক্সট যেই আমাদের জিনিসটা আছে সেটা আছে রিঅ্যাকশন উইথ অ্যালকালি মেটালস এর সাথে রিঅ্যাকশন কার করব, দাঁড়াও। এবার একটু আলাদা টাইপের টপিক, রিঅ্যাকশন অফ অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালদেরই রিঅ্যাকশন করাবো। আমরা ওয়াটারের সাথে করেছিলাম, এবার করব লিকুইড অ্যামোনিয়ার সাথে, উইথ লিকুইড অ্যামোনিয়া। ওকে, তো লিকুইড অ্যামোনিয়া, তো লিকুইড অ্যামোনিয়া মানে তোমরা সবাই জানো অ্যামোনিয়া কি, NH3, কোনো সমস্যা নেই। লিকুইড অবস্থায় NH3 আছে, সেটাই তোমার লিকুইড অবস্থা। এবার এইখানে আমরা দুটো আলাদা আলাদা স্পেসিফিকেশন করব। যদি লিকুইড অ্যামোনিয়ার সাথেই মেশাবো, আমার সলভেন্ট যেটা আছে সবসময় আমার লিকুইড অ্যামোনিয়াই থাকবে, সলভেন্টটা আমার সবসময় লিকুইড অ্যামোনিয়াই থাকবে, সেটাতে কোনো প্রশ্ন নেই। কিন্তু যে সলিউটটা আছে সেটাকে আমরা একটু একটু চেঞ্জ করব। তোমরা জানো সলিউট আমরা মেটাল, মানে অ্যালকালি মেটালই আমরা সলিউটে দেবো, অ্যালকালি মেটালটাই কিন্তু সলিউটে দেবো, কিন্তু অ্যালকালি মেটালটা এখানে কনসেন্ট্রেশনটা কম দেবো, মানে আমরা ডাইলিউট দেবো, একটু ডাইলিউট অ্যালকালি মেটাল দেবো, মানে একটু কম কনসেন্ট্রেশনে দেবো, ঠিক আছে? কি বললাম? একটু কনসেন্ট্রেশনটা লো করবো। ডাইলিউট মানে এখানে ডাইলিউট লেখাটা ঠিক হবে না, আমি এখানে লিখে দিচ্ছি লো কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন, যেহেতু মেটাল তো তাই জন্য ডাইলিউট লেখা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে লো কনসেন্ট্রেশনের সাথে একবার মিক্স করবো, এটা হচ্ছে আমার কেস 1, এটা হয়ে যাবে আমার কেস 1।
আর একটা দেখবো কেস টু। তো যখন লো কনসেন্ট্রেশনের সাথে NH3 মিক্স করবো আমরা একটা খুব সুন্দর রেজাল্ট দেখতে পারি। আবার যখন হাই কনসেন্ট্রেশন মেটাল সাথে লিকুইড NH3 থাকবে তখন আমরা একটা দেখতে পারি। কি কি দেখতে পারি? প্রথমত কালার আর ম্যাগনেটিক প্রপার্টি। কালারটা এইখানে হয়ে যায় ব্লু, এইখানে কালার হয়ে যায় ব্রোঞ্জ। সব এক্সপ্লেন করবো কেন ব্লু হচ্ছে কেন ব্রোঞ্জ হচ্ছে। এইখানে ম্যাগনেটিক প্রপার্টি হয়ে যায় প্যারাম্যাগনেটিক, এইখানে ম্যাগনেটিক প্রপার্টি হয়ে যায় ডায়াম্যাগনেটিক। ঠিক? আচ্ছা, এবার তুমি এতগুলো ঘটনা তুমি জানো, এবার তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে এটা কেন, কি কি কারণ আছে। তাহলে এটা কেস 1 ছিল, এটা আমার কেস 2 ছিল। তাহলে দুটো তোমার কাছে সিচুয়েশন আছে। আমি বললাম কি অ্যালকালি মেটাল নিচ্ছি, লিকুইড NH3 সাথে নিচ্ছি, কিন্তু অ্যালকালি মেটালটা একবার লো কনসেন্ট্রেশন নিচ্ছি, একবার অ্যালকালি মেটালটা আমি হাই কনসেন্ট্রেশন নিচ্ছি। দুটোই লিকুইড অ্যামোনিয়ার সাথে মেশাচ্ছি, দুটোরই আলাদা আলাদা কালার আছে, একটা ব্লু আছে, একটা ব্রোঞ্জ আছে, একটা প্যারাম্যাগনেটিক আছে, ডায়াম্যাগনেটিক আছে। প্যারাম্যাগনেটিক মানে কি জানো? কোথাও না কোথাও আনপেয়ার ইলেকট্রন আছে। আর ডায়াম্যাগনেটিক মানে কি জানো? আনপেয়ার ইলেকট্রন কমে গেছে, মানে নেই। মানে যখন আনপেয়ার ইলেকট্রনের কোয়ান্টিটি বেড়ে থাকে তখন সেটা প্যারাম্যাগনেটিক নেচার দিয়ে, যখন আনপেয়ার ইলেকট্রনের ইন্টেন্সিটি কমে যায়, মানে কোয়ান্টিটিটা কমে যায়, মানে একদম মানে আনপেয়ার নেই এরকম বলতে গেলে যখন আছে, মানে সবই পেয়ার আপ হয়ে গেছে, তখন ডায়াম্যাগনেটিক একটা হয়েছে। ঠিক আছে, তো সব এক একটা করে ডিসকাস করবো। ঠিক, তাহলে প্রথমে আসি আমাদের কেস 1টা। ঠিক আছে, এটা তোমরা একটু নোট ডাউন করে নেবে কারণ নিচেটা মুছে মুছে করবো। ঠিক আছে, ওকে। তো কেস 1 এ ছিল লো কনসেন্ট্রেশন আর এইটা। প্রথমে আমি বলি একটা জিনিস যেটা তোমাকে বুঝতে হবে, যখন ওয়াটারকে আমরা ভাঙি তখন তোমরা জানো H+ আর OH- এখান থেকে বেরোয়। আমরা যখন NH3 কে ভাঙবো তখনও সেম, এখান থেকে H+ আর NH2- বেরোবে। কিন্তু ধরে নাও এখানে রিঅ্যাকশন K1, এটা রিঅ্যাকশন রেট, এটা K2। রিঅ্যাকশন রেটের কথা বললাম, যখনই আমরা দেখবো তখনই আমরা একটা জিনিস দেখবো যে K1টা অনেক 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 বেশি দেন K2। কেন? কারণ H2 যে ওয়াটারটা সেটা খুব সহজে H+ কিন্তু ডোনেট করে দিতে পারে, কোনো সমস্যা নেই। অ্যাম্ফোটেরিক সলিউশন, অ্যাম্ফোটেরিক তো H+ ডোনেট করতে, OH- ডোনেট করতে কোনো সমস্যা নেই তাদের H+ ডোনেট করাতে। ঠিক, অ্যাম্ফোটেরিক সলিউশন। কিন্তু NH3 H+ ডোনেট করতে খুব না, তো না সে থাকে না একটা কিপটে বন্ধু, পয়সা দেন রে, পয়সা দেন, না ভাই পয়সা নেই, পয়সা নেই, অন্য নিজের কাছে পয়সা আছে, এমনিতে পয়সা নেই। তো এই সে NH3 একই টাইপের। H2 সঙ্গে সঙ্গে দিয়ে দিল, দেবে অনেক অনেক তোমাকে বিয়ে করে করে দিয়ে তারপর দেবে। মানে কি, ওই যে যখন আমরা নিজেদের লাইফের কথা বলি তখন ওইগুলোকে আমরা আমাদের ভাষায় বলি, কিন্তু যখন কেমিস্ট্রির ভাষায় বলবো তখন হয় একে হিট দিতে হবে, না এতে লাইট দিতে হবে, না কিছু রিঅ্যাক্টেন্ট দিতে হবে, তবে H+ দেবে। ঠিক আছে, মানে যাকে তেল দেওয়া বলে। তো NH থেকে একটু তেল দাও, H+ বেরিয়ে যাবে, মানে একটু হিট দাও বা লাইট দাও, H+ বেরিয়ে যাবে, কিন্তু তা দিতে হবে। তাই জন্য এই রিঅ্যাকশন K1টা বেশি, এই রিঅ্যাকশন টু K2টা কম হবে। ঠিক আছে, মেন কথা ওটা। ঠিক, এবার আমরা আসবো নর্মাল যেটা আমরা করছি। তাহলে আমরা কি করব, মেটালকে আমি M দিয়ে ডিনোট করে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে মেটালের সাথে যখন H2 রিঅ্যাক্ট করতো তখন আমাদের কি দাঁড়াতো বাবা? তাহলে M+ এর সাথে OH- MOH বানাতো, কোনো সমস্যা নেই। আর এখানে হাইড্রোজেন গ্যাস উড়ে উড়ে পালাতো। এটা ছিল যখন H2 এর সাথে রিঅ্যাক্ট করতো। বাট যখন Mটা রিঅ্যাক্ট করবে NH3 এর সাথে, যখন Mটা রিঅ্যাক্ট করবে NH3 এর সাথে, তখন এখানে কি হবে? দেখো এই H+ দিতে পারছে না, এইখানে Mটা কি করছিল, এখানে একটা ইলেকট্রন বার করছিল, আরেকটা ইলেকট্রন এখানে H+ কে নিয়ে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন করে দুটো হাইড্রোজেন বেরিয়ে বলেছে, H2 হাইড্রোজেন গ্যাস করে। তো এইখানেও সেম জিনিস, প্রথমত তো এখানে M+ আর একটা ইলেকট্রন তো বেরোবে, তাই তো, একটা M+ একটা ইলেকট্রন তো বেরোবে, কোনো সমস্যা নেই। তারপর যেটা এখানে OH- আর এখানে একটা H, যে এখানে H+ ছিল সেটাকে উড়ে চলে গেছে, এইখানে কি হবে? এইখানে এটা কি হবে? এইখানে তোমার একটা ওয়ান টাইপ, তুমি যদি এটাও লিখে আসো কোনো সমস্যা নেই, তোমার ব্যাপারটা কি, এটা যদি লিখে আসো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে যদি একটু ভালো করে লিখি তাহলে এখানে কি হবে? এখানে দেখো M+, তাহলে NH3, তাহলে এটা যেটা হবে M NH3। ঠিক আছে,
এর সাথে কোনো একটা, কতগুলো আমি জানি না, সেটা এম এর উপর ডিপেন্ড করছে, এম এর ভ্যালেন্সের উপর ডিপেন্ড করছে, এখানে মাথায় প্লাস। ঠিক আছে, এইটা এখানে তৈরি হলো, তাহলে এম NH3X প্লাস হোল প্লাস। ঠিক আছে, এবার ইলেকট্রনে কি তৈরি হবে? ইলেকট্রনে না কি কোনো সমস্যা নেই, ইলেকট্রনে আরেকটা ইয়ে ধরবে এখানে, যেমন H2, আচ্ছা ঠিক আছে H2 ইয়েতে দেখাবো না, আগে তোমাকে ইলেকট্রন ইয়েতে দেখাই, তারপর তোমাকে H2 ইয়েতে, মানে H2ই বেরোবে, বাট ওটা আগে দেখাই। তোমার ধরো এখানে NH3, এখানে Y দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও, কোনো সমস্যা নেই, সেম জিনিস সেম জিনিস। আচ্ছা, তার মানে নর্মালি আমাদের কি হলো, M প্লাস NH3 এরকম এরকম ব্যাপার। তাহলে আলটিমেটলি আমার কাছে কি হলো, M প্লাস, M যদি প্লাস হয় এখানে NH2 মাইনাস হিসেবে ঢুকবে সোজা কথা, আর এখানে H2ই বেরোবে। এই এতগুলো চব্য করলাম এইটার জন্য, মানে এটাই বেরোবে, বললাম তো H2 বেরোবে, M প্লাস NH2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল যদি লো কনসেন্ট্রেশনে রাখি। এবার তুমি দেখছো কি, যখনই তুমি লো কনসেন্ট্রেশনে দিচ্ছ তখন দেখো আনপেয়ার ইলেকট্রন কিন্তু থাকছে, আনপেয়ার ইলেকট্রন গুলো থাকছে, জানছি সেটা আমার হাইড্রোজেন তৈরি করে নিচ্ছে, যেটা আমার তৈরি করে নিচ্ছে। এইটা যখন হতো তখন যখন যখন এইটা হবে, যখন এটা হয় তখন এটা কালারলেস হয়ে যাবে, এটা তখন কালারলেস হয়ে যাবে, কারণ এখানে তো আনপেয়ার ইলেকট্রন নাই। বাট যখন এইখানে এটা হচ্ছে তখন তো আনপেয়ার ইলেকট্রন আছে, যখন আনপেয়ার ইলেকট্রন আছে তখন তুমি জানো লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জিতে জাম্প মারবে, দিয়ে এইখানে গেল, এখানে দেখলো আমার এসে কিছু লাভ হলো না, এইখান থেকে ব্যাক করবে, এই যে এনার্জিটা গেইন করে হায়ার থেকে গেছিল, এটা আমার হাই, এটা আমার লো, লোয়ার এনার্জি অরবিটাল, হায়ার এনার্জি অরবিটাল। ঠিক আছে, তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে হায়াতে গেল, কি করে গেল, তুমি ধরো এখান থেকে তোমাকে অনেকটা দূর যেতে হবে, তার জন্য তোমার তো এনার্জি লাগবে, তোমার মধ্যে যদি এনার্জি না থাকে তুমি যাবে কি করে, বোঝা গেল? তো এ কি করবে, কোথাও সারাউন্ডিংস থেকে এনার্জি গেইন করবে, থার্মোডাইনামিক্সে পড়িয়েছিল, সারাউন্ডিংস থেকে এনার্জি গেইন করলো, গেইন করে 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 একদম শর্ট করে রকেটের মতন ছুটলো আর একটা অন্য এনার্জি লেভেলে, ওখানে এনার্জি লেভেলে গিয়ে দূর, এখানে আমার কথা শোনার মতন কেউ নেই, ভালো লাগছে না, কি করবো, আমি যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম। তো কি করবে, এবার এনার্জি নিয়ে গেছিল তো এখানে যাবে, এনার্জিটা ওইখানে লুজ করে দেবে, লুজ করে আবার আস্তে 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 পড়ে যাবে, যেমন যেখানে ছিল চলে আসে। কিন্তু ওই যে এনার্জিটা লুজ করলো, এখানে এনার্জি যখন গেইন করেছিল দ্যাট ইজ নট দ্য প্রবলেম, যখন এনার্জিটা লুজ করলো, এনার্জি যখন লুজ করবে একটা রেডিয়েশন এনার্জি লুজ করবে, যখনই একটা রেডিয়েশন এনার্জি লুজ করবে, আমাদের রেডিয়েশনের একটা কালার হয়, যেই কালারটা এখানে ব্লু হিসাবে দাঁড়াবে, তাই জন্য যখনই এখানে আনপেয়ার ইলেকট্রন থাকবে তখনই একটা কালার হিসেবে ব্লু, যেহেতু এখানে রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশনের জন্য কালার ব্লু হচ্ছে, যেহেতু আনপেয়ার ইলেকট্রন বেশি আছে তাই জন্য প্যারাম্যাগনেটিক হচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি। কি বললাম, রেডিয়েশনের জন্য ব্লু, যেহেতু এখানে রেডিয়েট করে আসছে তার জন্য ব্লু, আর এইখানে যেহেতু ইলেকট্রন একটা মানে আনপেয়ার ইলেকট্রন যেহেতু আছে তাই জন্য প্যারাম্যাগনেটিক হয়ে গেল। নেক্সটটা বোঝালে এই জিনিসটাও ভালো করে বুঝে যাবে। ঠিক, নেক্সটটা বোঝাই, তবে যখন হাই কনসেন্ট্রেশনটা বোঝাবো তখন ওইখানটা যখন দেখবে ডায়াম্যাগনেটিক হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, তখন এটা ভালো করে বুঝে যাবে। ঠিক, এবার দেখো, এবার আমরা আসবো কেস 2 তে, যেখানে আমার সলভেন্ট NH3 যেমন আছে তেমন থাকবে, কিন্তু ঘোটালা হয়ে যাবে কোথায় না, কনসেন্ট্রেশনটা হাই হয়ে যাবে কার, মেটালের। এবার আমাদের কাছে কেস 2, কেস 2, কেস 2 তে কি বলেছিলাম, মেটালের কনসেন্ট্রেশন বেশি, মেটাল এখানে হাই কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন। ঠিক, আচ্ছা, যেমন লিকুইড NH3 ছিল, NH3 হলো, এবার এখানে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, এবার ধরো মেটালের সাথে এখানে লিকুইড আছে, তো যেমন হচ্ছিল সেরকমই হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। M প্লাস হলো, ঠিক আছে, M প্লাস হলো, এখানে তোমার একটা ইলেকট্রন বেরোলো, ব্যাপার সেম হবে, কিন্তু বলছি কোথায় ডিফারেন্স। তো M এখানে NH3 সাথে কোনো একটা X, এখানে প্লাস, আর এখানে E, NH3 সাথে কোনো একটা ভ্যালু Y মাইনাস, এটাই হবে। কিন্তু সমস্যা দেখো, এখানে মেটালের কনসেন্ট্রেশনটা হাই, মেটালে যদি কনসেন্ট্রেশন হাই থাকে তাহলে আমি বলতে পারি M প্লাসটা অনেক বেশি হবে, মানে M প্লাস M প্লাস M প্লাস, মানে গিজ 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 করছে, গিজ 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 করছে M প্লাস। ঠিক, এবার এইখানে M প্লাস যখন বেশি হয়ে যাবে তখন তো এই লিকুইড NH3 কিছু করতে পারবে না, তাই না? M প্লাস যদি বেশি হয়ে যায় লিকুইড NH3 কি করবে? M প্লাসে বেশি হয়ে যাওয়ার ফলে কি হবে, এই ইলেকট্রনটা যেটা লুজ করেছিল এরাই গেইন করবে, দিয়ে
মেটাল M2 হিসাবে সলিড ফর্ম হয়ে যাবে। যখন মেটালের কনসেন্ট্রেশন বেশি থাকবে, যেহেতু এক গাদা মেটালিক আয়ন তৈরি হবে, তাই জন্য ইলেকট্রন যেটা লুজ করছিল সেটা আবার গেইন করে M2 করে দেবে, নিজেদের মতন সলিড ফর্ম নিজেদের মতন করে নেবে। বুঝতে পারলে কি হলো? তাই এটা কোভ্যালেন্ট নেচার হয়ে যাবে। তখন তো কোভ্যালেন্ট নেচার হয়ে যাবে, কোভ্যালেন্ট নেচার হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইলেকট্রন ছিল আগের বেলায় যখন লো কনসেন্ট্রেশনের কথা বলছি, এখন হাই কনসেন্ট্রেশন আছে। হাই কনসেন্ট্রেশনে ইলেকট্রন আমার কম আছে, ইলেকট্রন নিয়ে তো এরাই কাজকর্ম করে নিচ্ছে। ইলেকট্রন যদি কম থাকে, এদের যে এনার্জি লেভেলটা, এ জাম্প মারার দরকারই নেই, আর জাম্প মারতে দিচ্ছেই না, তো আগে টেনে নিচ্ছে দরকারি। তাই জন্য কি হবে, এই যে এরা যে রেডিয়েশনটা আস্তে আস্তে রেডিয়েশনটা কমে যাবে। মানে এখন আগে যতটা এনার্জি দিয়ে এরা জাম্প মারছিল, এখন ততটা এনার্জি লাগছে না, কারণ ওরা ইউজ করে নিচ্ছে অন্য কেউ, অতটা তো লাগছে না, যাচ্ছে অবশ্য, অতটা লাগছে না। তাই জন্য আমরা কি জানি, ব্লু থেকে আস্তে আস্তে কি হয়, কিসে হয়, রেডের দিকে আসে। ব্রোঞ্জ মানে কি, অনেকটা ব্রাউনিশ রেড টাইপের না কালারটা। দেখো ব্লুটা যখন অনেকটা এনার্জি রেডিয়েট করছিল, যখন এনার্জি রেডিয়েশনটা অনেক হাই হচ্ছিল, রেডটা মানে এনার্জি রেডিয়েশনটা অনেকটা লো হবে। দেখো ব্রোঞ্জ কালারটা অনেকটা ব্লু থেকে রেডের আস্তে আস্তে রেডের একটু আগে ব্রোঞ্জ কালারটা মোটামুটি পরে, যেহেতু এখানে এনার্জি রেডিয়েশনটা অতটা হাই হয় না, তাই জন্য এখানে কি হবে, যে কালারটা এক্সিবিট করবে, কালারটা আমার হয়ে যাবে ব্রোঞ্জ। যেহেতু এখানে M2 ফরমেশনটা হয়ে যায়, তাই জন্য ব্রোঞ্জ ফরমেশন হয়। এবার আমরা একটা জিনিস দেখছি, আমরা একটা জিনিস জানি, কি জানি, একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যদি মেটালের কনসেন্ট্রেশন বাড়ানো হয়, যদি মেটালের কনসেন্ট্রেশন বাড়ানো হয়, তাহলে কন্ডাক্টিভিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, এত স্ট্রেট লাইন কোনো যায় আসে না। মানে মেটালের কনসেন্ট্রেশন যদি বাড়াও, তাহলে কন্ডাক্টিভিটি বাড়বে, যদি মেটালের কনসেন্ট্রেশন বাড়ে কন্ডাক্টিভিটি বাড়বে। ঠিক, যদি কন্ডাক্টিভিটি বাড়ে তাহলে কি হবে, আমার আনপেয়ার ইলেকট্রনটা কমে যাবে। আর এই সব তো ইলেকট্রন এরা নিয়ে পেয়ার আপ করে নিচ্ছে, যদি বাকি কিছু নিয়ে না, হাইড্রোজেন নিয়ে পালিয়ে যাবে, আর হাইড্রোজেন হয়ে বেরিয়ে যাবে, তাই না? এ সব কিছু M2 ক্রিয়েট করে দিয়ে, এখন এখানে আনপেয়ার ইলেকট্রন কম। যদি আনপেয়ার ইলেকট্রন কম থাকে, আগে যখন ছিল অনেক আনপেয়ার ইলেকট্রন ছিল, এখন মেটালের কনসেন্ট্রেশন বাড়ানোর ফলে আনপেয়ার যে ইলেকট্রনটা, সেটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। যখনই কমে যাচ্ছে, তখনই যে প্যারাম্যাগনেটিক নেচারটা ছিল আস্তে 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 নামছে, নেমে 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 কি হচ্ছে, যখন ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে, ওই নেচারটাই ডায়াম্যাগনেটিক নেচার আমার হয়ে যাচ্ছে, আর কালারটা হয়ে যাচ্ছে আমার ব্রোঞ্জ। ঠিক আছে, বোঝা গেল? দুটো M+M2 এরকম ফরমেশন করার ফলে এটা এনার্জি লেভেলটা অনেকটা কমে যাচ্ছে, যার কারণে যে এনার্জিটা রেডিয়েট হচ্ছে সেটা অনেক কমে যাচ্ছে, যার কারণে ব্লু যখন ছিল আমার লো কনসেন্ট্রেশনে, সেখান থেকে কালারটা আমার নেমে এলো ব্রোঞ্জে, যেমন ব্লু থেকে রেডে আসে। আর প্যারাম্যাগনেটিক ছিল কারণ তখন আনপেয়ার ইলেকট্রন ছিল, যেহেতু এখন আনপেয়ার ইলেকট্রন আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই প্যারাম্যাগনেটিক আস্তে আস্তে ডায়াম্যাগনেটিক হয়ে যখন একদম আনপেয়ার ইলেকট্রন কমে যাবে, তখন ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। এই ছিল তোমার লিকুইড অ্যামোনিয়ার সাথে। ঠিক আছে, তোমরা শুধু এই জিনিসটা মনে রাখবে, কোথায় যদি মেটালের কনসেন্ট্রেশন বেশি দেওয়া হয়, ইলেকট্রন আনপেয়ার অবস্থায় থাকবে না, যদি মেটালের কনসেন্ট্রেশন কম থাকে, তাই ইলেকট্রন আনপেয়ার অবস্থায় থাকবে। যেখানে ইলেকট্রন আনপেয়ার অবস্থায় থাকবে, সেখানে রেডিয়েশন বেশি হবে, সেখানে কালারটা ব্লু হবে। যেখানে মানে ইলেকট্রনটা আনপেয়ার অবস্থায় থাকবে না, সেখানে এনার্জিটা কম হবে, সেখানে রেডিয়েশনটাও কম হবে, সেখানে কালারটা ব্রোঞ্জ হবে। ঠিক আছে, ঠিক। তো আজকে তোমরা মোটামুটি এই দুটো আমরা পড়ালাম কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে। পরে আমরা একটু অন্য কিছু পড়বো, অ্যালকালি মেটালসই পড়বো। অ্যালকালি মেটালস এর মধ্যে তোমাদের অ্যালকালি মেটালস এর কিছু কাজ হয়, ইউজেস ফিউজেস দেখবো, বা এই যে লিথিয়াম এত অ্যানোমালাস বিহেভিয়ার কেন করে সেই সব দেখবো। ঠিক আছে, তো আজ মোটামুটি এই দুটো ভালো করে পড়ো, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কন্টিনিউ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।